মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এই করোনাকালীন দুর্দিনে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে নিজামুদ্দিন ডিগ্রি কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব। আমাদের এই কার্যক্রমের আজকে বাংলা প্রথম পত্রের কবিতা ঐকতান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই কবিতাটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। এই কবিতার ভাবার্থ সহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং কবিতার তাৎপর্য। তাহলে ছাত্রছাত্রীদেরকে বলছি, আসো আমরা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং কবিতা সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারি। আশা করি পূর্বের ক্লাসগুলো তোমাদের যথারীতি তোমরা কমপ্লিট করেছো। আজকের ক্লাসের জন্য প্রস্তুত হও। আমরা শুরু করব আজকের ক্লাস ঐকতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই ক্লাসটি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে কেন করব, এর কারণ হলো আমাদের সাহিত্যের, বিশেষ করে বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, যাকে কেন্দ্র করেই আমাদের এই বাংলা সাহিত্যের পথে চলা, সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1941। এই কবির ব্যক্তি জীবন গড়ে ওঠে একটি সম্ভ্রান্ত পরিবার। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাকে বলা হয় ঋষি, কারণ তিনি ব্রাহ্ম সমাজের একজন পুরোধা এবং ব্যক্তিত্ব। তার বাবার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি ইংরেজদের সাথে একই সাথে তাল মিলিয়ে তিনি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত ব্যবসায় পরবর্তী সময়ে তারই ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর সহ এই জমিদারি, এই অঞ্চলের সমগ্র জমিদারি পরিচালিত। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে কেন এত প্রিয়, এর কারণ হচ্ছে তিনি আমাদের এই সমাজ ব্যবস্থাকে খুব কাছ থেকে অবলোকন করেছেন। এর কারণ হচ্ছে জমিদারি সূত্রে তিনি আমাদের শিলাইদহ সহ প্রতিশোধ শাহজাদপুরে বেশ কিছুবার পরিভ্রমণ করেছেন এবং জমিদারি কাজকর্ম করেছেন, যার কারণে তিনি আমাদের এই সমাজ ব্যবস্থা সম্পর্কে তার একটি বিশেষ ধারণা রয়ে গেছে। এ কারণেই তিনি ছোট গল্পে এই আমাদের বাস্তবতার কথা তুলে এনেছেন, আবার কবিতাতেও তিনি আমাদের এই পল্লী সমাজ ব্যবস্থাকে তুলে এনেছেন। তার রচিত গ্রন্থগুলো যদি আমরা আলোচনা করি, দেখা যাবে তার কাব্য গ্রন্থের সংখ্যাই 56। তার ছোট গল্প রয়েছে 119টি, উপন্যাস 12টি, গান 2232টি এবং প্রতিটি গানেরই স্বরলিপি দেয়া। রবীন্দ্রনাথ একটি কথা বলেছেন, আমার সবকিছু ম্লান হয়ে যেতে পারে, কিন্তু আমার গান কখনো ম্লান। বাঙালি সমাজের হৃদয়ে
মানব হৃদয়ে এই গান থেকেই যাবে। তার কাব্যনাট্য এবং নাটক মিলে 29 এবং 19, অর্থাৎ কিনা এছাড়াও তিনি পত্রকাব্য রচনা করেছেন, গীতিনাট্য রচনা করেছেন। আরেকটি বিষয় যেটি না বললেই নয়, তিনি অসংখ্য ছবি এঁকেছেন, যা একেবারে নিজের প্রয়োজনের তাগিদেই তিনি কাজগুলো করেছেন। যে কথা না বললেই নয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তি যিনি প্রথম এই এশিয়ার নোবেল পুরস্কার প্রাপ্ত। বাংলা সাহিত্যে 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। এই নোবেল পুরস্কারটি তিনি মূলত পেয়েছেন সং অফারিংস নামক একটি কাব্যগ্রন্থ মাধ্যমে। কিন্তু এই কাব্যগ্রন্থটি তিনি গীতাঞ্জলি থেকে অংশবিশেষ নিয়েছেন। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সনে এবং সং অফারেন্স প্রকাশিত হয় 1912 সনে। ডব্লিউ.বি. ইয়েটসের এখানে কিছু সংস্পর্শ রয়েছে। তিনি মূল উপস্থাপক হিসেবে কাজ করেন এই সং অফারেন্স কাব্যটি। দেখা যায় তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন পুরস্কার এবং উপাধি লাভ করেন। তিনি নাইট উপাধি বর্জনও করেন। আমাদের আজকের বিষয় হচ্ছে ঐক্যতা। ঐক্যতান হচ্ছে সব সুর একসাথে গাওয়া। ঐক্যতান কবিতাটি যদি আমি আলোচনা করি, এখানে আমি কি জানতে পারব? কবি পরিচিতি, কবির ব্যক্তি, মানুষ, কবিতার বিষয়বস্তু, শ্রমজীবী মানুষের কথা, কবির আত্মসমালোচনা, শব্দার্থ ও টিকা। তো আমরা কবির পরিচিতি ক্রমশই জানতে পারবো, অনেক কিছু জেনে গেছি, আরো আস্তে আস্তে আমরা জানবো। আর হচ্ছে কবির ব্যক্তি মানুষ। কবির ব্যক্তি মানুষ এবং ঐক্যতান কবিতা এক সূত্রে গাঁথা। এই কবিতাটি তিনি রচনা করেছেন তার মৃত্যুর 4 মাস আগে। জন্মদিনে কাব্যে এই কবিতাটি প্রকাশিত হয়। তিনি এই 80 বছর বয়সে এসে তিনি ভেবেছেন যে বিপুলা এই পৃথিবীর কতটুকু যায়, অর্থাৎ কিনা যিনি ইউরোপ, আমেরিকা সহ চীন এ সমস্ত দেশ ভ্রমণের পরেও তিনি উপলব্ধি করেছেন যে আসলে এই বিশাল পৃথিবী তিনি কোনো কিছুই জানতে পারেন। তার ভিতরে আত্মসমালোচনা কাজ করেছে যে এত বড় পৃথিবীকে আমি এখান থেকে কি গ্রহণ করেছি, কি বা দিতে পারলাম, এই পৃথিবীতে এসে আমি কিছুই কি করতে পেরেছি। তিনি নিজেকে নিজেই বলেছেন, না আসলে তো আমি কিছুই করতে পারিনি, সাধারণের জন্য তো আমি কিছুই করিনি। তিনি বলেছেন কি, দেখো বিপুলায় পৃথিবী কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। দেখো এই এই পৃথিবীতে কতগুলো শহর, কত দেশ। আমি যদি ভাবি আমার বাংলাদেশের কথাই, আমার বাংলাদেশকে বলা হয় ছোট্ট একটি দেশ, কিন্তু এই বাংলাদেশের ভিতরেও যে কত গ্রাম, কত শহর, কত কিছু রয়েছে, এরই বা আমি কতটুকু জানতে পেরেছি। তৎকালীন সময়ে অবিভক্ত বাংলায় তিনি পরিভ্রমণ করেছেন বিভিন্ন জায়গায়। তিনি অনুধাবন করেছেন এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে তিনি উপলব্ধি করেছেন যে এই পৃথিবীকে আমি উপলব্ধি করেছি সত্য, কিন্তু মানব সভ্যতাকে তেমন কি কিছু দিতে পেরেছি। তিনি বলেছেন, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেছে অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে তারই অতি ক্ষুদ্র তারই এক।
তিনি আবার বলেছেন, যেথা পায় চিত্রময় বর্ণনার বাণী উড়াইয়া আনি। অর্থাৎ কিনা, এ কারণে তিনি যেখানেই কোনো লেখা গ্রন্থ পেয়েছেন, তিনি সেগুলো থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করেছেন। যে সর্বত্র আমি যেতে পারিনি, কিন্তু বই পুস্তক পড়ে যদি কিছু জ্ঞান অর্জন করা যায়। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পাই পিৎকাল অর্থজন। অর্থাৎ কিনা, যে আমার ভিতরে যে জ্ঞানের দীনতা, এই দারিদ্রতা আমার ভিতরে জ্ঞানের, এই জ্ঞান সমুদ্র থেকে আমি সামান্য কিছু জ্ঞান আহরণ করেছি। আমি এই কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জনার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করতে চাই। এই হচ্ছে কবির উপলব্ধি, যে আমি এখনো কিছু জানতে পারিনি। তিনি বলেছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এর স্বর সাধনায় পৌঁছালো না বহুতর ডাক, রয়ে গেছে আর। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ, পাইনে সর্বত্র প্রবেশ তার, বাধা হয়ে আছে মোর বেরিগুলি জীবনযাত্রায়। অর্থাৎ কিনা, কবি সবার সাথে একাত্মতা করতে চেয়েছেন, কিন্তু তিনি সবার সাথে একত্রিত করতে পারেননি। কারণ তার জীবনযাত্রায় বাধা হয়ে আছে। তিনি ছিলেন জমিদার পুত্র, তিনি ইচ্ছে করলেই সর্বত্র গমন করতে পারতেন না। তিনি, দেখা যায়, আমার সৌভাগ্য হয়েছে সেই কুষ্টিয়ায় যাওয়া, তার পাশেই গ্রাম, পাশেই পদ্মার তীর। তিনি সেখানে গিয়ে সাধারণের কাছে তিনি গিয়েছেন। অনেকেই কবিগুরু এসেছেন বলে তার কাছে ভয়তে অথবা শ্রদ্ধার জায়গা থেকে সকল কথা তাকে বলতে পারেননি। তিনি জানতে চেয়েছেন তোমাদের অবস্থা কিরকম। তারা ভালো আছে বলে তাকে সম্বোধন করেছেন, কিন্তু আসলে কি তারা ভালো ছিলেন? তিনি পারেননি তাদের প্রকৃত যে বিষয়গুলো, প্রকৃত যে তাদের ভালো থাকা, সে বিষয় সম্পর্কে তাদের ধারণা নিতে। এজন্য তিনি বলেছেন, বাধা হয়ে আছে মোর বেরিগুলি। দেখো, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই যে চাষিরা চাষ করে, আমাদের দেশে বস্ত্রশিল্প এখন বিখ্যাত, এই গার্মেন্টস সেক্টর বিখ্যাত শ্রমিকদের কারণে। তিনি তখন বলেছেন যে আমাদের মৎস্য আহরণে আমরা পৃথিবীর এখন চতুর্থ। এরাই তো আমাদের এই অর্থনৈতিক স্বাবলম্বীর জায়গা থেকে নিয়ে এসেছে, এই বাংলাদেশে এখন এই পর্যায়ে নিয়ে এসেছে। রবীন্দ্রনাথ তখন তাদেরকে সম্মান দিয়েছেন, যে তাদের কাছাকাছি আমি যেতে পারিনি, কিন্তু এদের উপর ভর করেই তো আমাদের এই বিশ্ব সংসার। আমি যে ভাত খাই, আমি যে মাছ, আমি যে আমিষ ভোগ করতেছি, এই অর্থনৈতিক স্বাবলম্বী এদের উপরেই তো নির্ভরশীল। তিনি, রবীন্দ্রনাথ, এ কথাটি বুঝতে পেরেছেন এবং বলার চেষ্টাও করেছেন। তারপর তিনি কেউ বলেছেন, দেখো, অতি ক্ষুদ্র অংশে তারই সম্মানের চির নির্বাসনে সমাজে উচ্চ মঞ্চে বসে আছি সংকীর্ণ বাতায়নে। আমি সমাজে উচ্চ মঞ্চে বসে বলতেছি এদেরকে ভালো রাখি, ভালো করি, এদের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করি, কিন্তু কোথা থেকে? সংকীর্ণ বাতায়নে বসে, ছোট্ট একটি জানালায় বসে আমি এদের ভালো মন্দ উপলব্ধি করার চেষ্টা করেছি, এদের কাছে আমি যেতে পারিনি। আমার দ্বার উন্মোচিত হয়নি এদের কাছে। মাঝে মাঝে গেছি ওপারার প্রাঙ্গণের ধারে। তিনি চেষ্টা করেছেন ওপারায় যেতে, তাদের কাছে যেতে, ভিতরে প্রবেশ করি, সে শক্তি ছিল না একেবারে। এখানে কবির আত্মসমালোচনা করেছেন যে তাদের ভিতরে, তাদের মনের ভিতরে প্রবেশ করি, সেই শক্তিটুকু আমার ছিল না। কারণ সেই সক্ষমতা কবির ভিতরে ছিল না, সেই সৎ সাহসটি ছিল না কবির ভিতরে। কারণ তিনি যে জমিদার পুত্র, হয়তো তিনি ভালো মনের ছিলেন, কিন্তু তার যে পার্শ্ববর্তী তার পরিষদবর্গ ছিল, হয়তো তারা তাদের উপর অত্যাচার করেছে বা করেনি।
এই সংকোচ তার ভিতরে কাজ করেছে। দেখো, জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যের ব্যর্থ হয় গানের পসরা, তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমি যে এগুলো করিনি, দূরে বসে লিখেছি আমার গান, আমার কবিতা, এগুলো কৃত্রিম। প্রকৃতিগত যে তাদের ঘাম, তাদের নিষ্ঠা, তাদের কর্মযজ্ঞ, এগুলো উপলব্ধি করার চেষ্টা করেছি, কিন্তু তাদের মতো তো ওভাবে কাজ করতে পারিনি কাঁধে কাঁধ মেলে। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে, হয় নাই সে সর্বত্র গান। আমার কবিতা বিচিত্র পথে গেছে, বিভিন্ন ধারায় বিভিন্ন লেখনীতে লেগেছে, কিন্তু সকলের মনকে জয় করতে পেরেছি, সকলের কথা কি আমি বলতে পেরেছি? পারেননি। সে কথায় তিনি বারবার উপলব্ধি করার চেষ্টা করেছেন। আসলে কি তিনি পারেননি? তিনি লেখেননি গর্ব হলে আমি হব খেয়াঘাটের মাঝি, তিনি এই কথা বলেছেন। তিনি চাষিদের কথা বলেছেন। তিনি 2 বিঘে জমি, সেই যেমন বলেছেন যে জমিদাররা কিভাবে তার জমি শোষণ করেছে, তেমনি পুরাতন ভৃত্যের কথাও তিনি বলেছেন তার কবিতার ভিতর দিয়ে। আবার কীর্তন কবিতায় তিনি ঈশ্বরের বন্দনা করেছেন। আবার তিনি বলেছেন যে এই পৃথিবীতে হায় সেই বেশি চায় আছে যার, ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন। এই কথাও তিনি বলেছেন জমিদার হয়েও। দেখো, এসো কবি অখ্যাত জনের, নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিদার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। এসো কবি অখ্যাত জনের, এসো কবি। নতুন কবির আহ্বান করেছেন। আমি যে কাজটি পারিনি, সেই কাজ নতুন কোন কবি, পল্লী কবি কোন, তিনি এজন্যই তো লালনকে তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনিই প্রথম লালনের গানকে আমাদের এই সমাজে নিয়ে এসেছেন, লালনকে একটি স্থান দিয়েছেন তার এই জমিদারি অঞ্চলে। তার ভিতরে করুণা ছিল, দয়া ছিল, ভালোবাসা ছিল। তিনি তার নোবেল পুরস্কারের অর্ধেক টাকা শান্তি নিকেতনে দিয়েছেন, আর বাকি অর্ধেক টাকা তিনি কৃষক কুলের মাঝে ব্যাংকিং সেক্টরে দান করেছেন। তিনি প্রথম কৃষি ব্যাংক চালু করেন এই বাংলাদেশে। এই হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, তিনি বলেছেন কি, অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও উদ্বারি। সাহিত্যের ঐকতন সঙ্গীত সবাই, একতারা যাহাদের হাতে তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, নতশিরে স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, অগুগুনি কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। অর্থাৎ কিনা, যারা কাছে এবং দূরে রয়েছেন, আমার কাছে থেকেও যারা দূরে, তুমি অখ্যাত জনের কবি, তুমি মর্মের বেদনা উদ্ধার করে, এগুলো যেন তাদের কথা এসে বলো। মুখ যারা বধির, যারা কথা বলতে পারে না সমাজে এসে, যারা তাদের মুখে কথা আছে, বাকরুদ্ধ তাদের। তাই এই রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি আলোচনার ভিতর দিয়ে শেষ করা যাবে না। আমরা আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি মর্মে উপলব্ধি করব, এবং এর ভিতর দিয়ে কবি যে আত্মসমালোচনা করেছেন, যে না পাওয়ার বেদনা তিনি বারবার উপলব্ধি করেছেন, যে এই সমাজে আমি কিছু দিতে পারিনি, কিন্তু যা দিয়েছে তাই আমরা গ্রহণ করি, তা থেকে আমরা অনেক কিছুই গ্রহণ করব। তার 12টি উপন্যাস আমাদেরকে অনেক কিছু দিয়েছে, ঠিক তেমনি তার 56টি কাব্যগ্রন্থ আমাদেরকে যেমন অনেক কিছু দিয়েছে, তেমনি তার 119টি ছোট গল্প আমাদের হৃদয়কে বিদ্ধ করেছে। তার ছোট গল্পগুলো মাঝে মাঝে আমরা আনন্দিত হই, মাঝে মাঝে কষ্ট পাই তার কবিতাগুলো, তার উপন্যাসগুলো, তার লেখনীগুলো উপলব্ধি করে। তার সাহিত্যের এই যে ঐকতান কবিতাটি, এটি একটি ছন্দের দিক থেকে আমরা যদি বলি, এটি হচ্ছে সমিল প্রবহমান অক্ষরবৃত্তি ছন্দে রচিত। এর ভিতরে আছে 8, 6, 8, 10 মাত্রা, পর্ব অধিক। এগুলো আমরা পরবর্তী ক্লাসে কিভাবে ছন্দ বিন্যাস করা হয়, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করি এ পর্যন্ত ভালো থাকবো। তোমরা নিরাপদে থাকো, নিশ্চিন্তে থাকো।
এবং অনলাইন ভিত্তিক ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করো। যারা না দেখতে পাচ্ছ তাদেরকেও বলবো তোমরা হয় কারো কাছে গিয়ে তার সেবা গ্রহণ করবে। জানি কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তারপরেও যদিও কিছু তোমাদের উপকার লাগে, সে কারণেই এই আজকের ক্লাস। সকলকে ধন্যবাদ, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।